আপনি কি জানেন পৃথিবীতে এমন একটা গুহা রয়েছে যার ভেতরে কাটানো মাত্র একদিন পৃথিবীতে কয়েক হাজার বছরের সমান। মানে ভুল করেও যদি আপনি সেই গুহাতে ঢুকে পড়েন তাহলে বের হতে হতে পৃথিবীতে কেটে যাবে হাজারো বছর। ঠিক এমনটাই হয়েছিল একজন লোকের সাথে। তো চলুন দেখে আসা যাক বাকি কাহিনীটা। গল্পের শুরুতে একজন আর্কিওলজিস্ট যে কিনা জঙ্গলে ঘুরতে ঘুরতে একটা অদ্ভুত গুহার কাছে যায়। এই গুহাটা ঘাস লতা পাতায় ঢাকা ছিল না। তার মনে কৌতূহল জাগে এবং সে সঙ্গে সঙ্গে এই গুহার প্রবেশ মুখে যায়। সেখানে পৌঁছে সে ভিতরে একটি মানুষকে সোজা দাঁড়িয়ে থাকতে দেখে। সে ওই মানুষটিকে অনেকবার ডাক দেয় কিন্তু তার থেকে কোনো উত্তর পাওয়া যায় না। এটা দেখে হপার নামের সেই আর্কিওলজিস্ট অদ্ভুত কিছু একটা বুঝতে পারে আর সে সঙ্গে সঙ্গেই তার কুকুরকে ডেকে বাড়ির দিকে ফিরে যেতে শুরু করে। এরপর সে তার জিনিসপত্র গুছিয়ে আবার সেই জঙ্গলের দিকে রওনা দেয়। প্রথমেই হপার গুহার প্রবেশ মুখে দড়ি লাগায় যাতে নিরাপত্তা বজায় থাকে। তারপর তার কুকুরকে সঙ্গে নিয়ে সে গুহার ভিতরে প্রবেশ করতে শুরু করে। সে যখন গুহার প্রবেশ মুখে পৌঁছায় তখন কুকুরটি কিছুতেই গুহার ভিতরে যেতে চাচ্ছিল না। বাধ্য হয়ে হপার ঠিক করে যে সে একাই গুহার ভিতরে গিয়ে বিষয়টা খতিয়ে দেখবে যে ওই মানুষটা এখনো গুহার মধ্যে আছে কিনা। কিন্তু মাত্র কয়েক কদম ভেতরে যেতেই হপার দেখতে পায় তার সামনে থাকা বাতাস অদ্ভুতভাবে কাঁপছে, যেন গুহা আর বাইরের জগতের মাঝে কোনো অদৃশ্য প্রাচীর দাঁড়িয়ে রয়েছে। এই অদ্ভুত ব্যাপারটা হপারের কৌতূহলকে আরো বাড়িয়ে তোলে। কোনো কিছু না ভেবেই সে গুহার আরো গভীরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে যখন সেই মানুষটার কাছে পৌঁছায় তখন দেখতে পায় তার দেহ ধীরে ধীরে নড়তে শুরু করেছে। আর যখনই হপার সেই বাতাসের দেয়ালটা পার হয় তখনই মানুষটা হঠাৎ সম্পূর্ণভাবে নড়াচড়া করতে শুরু করে, যেন সবকিছু আবার স্বাভাবিক হয়ে গিয়েছে। এটা দেখে হপার আরো বেশি চিন্তায় ও বিভ্রান্তিতে পড়ে যায়। তাছাড়া ওই মানুষটার কাছে ছিল অস্ত্র, তাই হপার সাহস করেনি তার সঙ্গে কথা বলার। সে শুধু নিঃশব্দে তাকিয়ে থাকে যতক্ষণ না সেই মানুষটা অদৃশ্য হয়ে যায়। আরও অদ্ভুত ব্যাপার ছিল, হপার যখন গুহার ভিতরে গেল বাইরের আলো হঠাৎ কোনো কারণ ছাড়াই নড়াচড়া করতে শুরু করেছে, যেন টর্চ লাইট ধরে কেউ বারবার বন্ধ করছে আর জ্বালিয়ে দিচ্ছে। একই সঙ্গে গুহার ভিতর থেকে অদ্ভুত গর্জনের একটা শব্দ ভেসে আসে। সেই শব্দ হপারকে সেখানেই যেন অবশ করে দিচ্ছিল। তার নিঃশ্বাস নেওয়াটাও কঠিন হয়ে যাচ্ছিল। সেই গর্জনের পরই সেখানে মানুষের চিৎকার শোনা যাচ্ছিল। এটা শুনেই হপারের বুঝতে বাকি রইল না যে এই জায়গাটা ভীষণ বিপজ্জনক। ভয়ে সে কাঁপতে কাঁপতে পেছনে না তাকিয়ে বাইরে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখন সে বাইরে আসে তখন দেখে বাইরের জগৎ পুরোপুরি বদলে গিয়েছে, যেন সে ভবিষ্যতে চলে এসেছে। হপার তো মাত্র কয়েক মিনিটের জন্যই দিনের বেলায় গুহার ভেতরে ছিল, কিন্তু যখন সে বাইরে এলো তখন দেখতে পায় হঠাৎ করেই আবার গভীর রাত হয়ে গিয়েছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, তার কুকুরটা গুহার প্রবেশ মুখে থাকার কথা ছিল। কুকুরটা সেখানে নেই, উধাও হয়ে গিয়েছে। তবে তার গাড়ি এখনো আগের জায়গাতেই রয়েছে। কিন্তু যখন সে গাড়ির কাছে যায় তখন দেখতে পায় তার গাড়ি পুরোপুরি ঝোপঝাড়ে ঢেকে গিয়েছে। গাড়িটা এখন আর স্টার্টই নিচ্ছে না। শুরুতে হপারের মনে হয়েছিল কেউ বুঝি তার সঙ্গে মজা করছে, কিন্তু যখন সে তার আইডি কার্ড দেখে তখন সে তো একেবারে অবাক হয়ে যায়, কারণ নতুন কার্ডটা অক্সিডেশনের কারণে হলুদ হয়ে গেছে। তখনই তার বুঝতে বাকি রইল না যে ব্যাপারটা আসলে কতটা সিরিয়াস। তবুও তার কাছে এসব নিয়ে ভাবার সময় ছিল না। তার মাথায় শুধু একটাই চিন্তা ছিল, এই অদ্ভুত আর ভয়ঙ্কর জায়গা থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যেতে হবে। হঠাৎ হপারের নজরে পড়ে একটা গাড়ির দিকে, যেটা রাস্তার পাশেই দাঁড়িয়েছিল। সে জোরে ডাক দেয় কিন্তু কোনো উত্তর সেখান থেকে আসে না। বাধ্য হয়ে সে ভাবে তার গাড়ির জন্য ব্যাটারি সে ওই গাড়ি থেকেই নিয়ে নেবে। কিন্তু যখনই সে গাড়িটা চেক করে তার হৃদয় আবার থমকে যায়, কারণ গাড়িটা বহু বছর ধরেই সেখানেই ফেলে রাখা ছিল। হপারের স্পষ্ট মনে ছিল যখন সে প্রথমবার এই জায়গায় এসেছিল তখন সেখানে কোনো গাড়ি ছিল না। যখন সেই ব্যাপারটা নিয়ে ভাবছিল তখনই তার চোখ গাড়ির ভেতরে থাকা একটা পুরনো ব্যাকপ্যাকে পড়ে। সেই ব্যাকপ্যাকটা ছিল তার ছাত্র টেলরের। হপার চারদিক থেকে টেলরকে ডাকে কিন্তু কোনো সে উত্তর পায় না। হয়তো একটাই সম্ভাবনা ছিল, টেলরও সেই গুহার ভিতরে চলে গিয়েছে। তার ছাত্রের নিরাপত্তার কথা ভেবে হপার আবার গুহার ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু হপার যা জানতো না তা হলো, যখন সে প্রথমবার সেই বাতাসের দেয়ালটা পেরিয়েছিল তখনই বাইরের জগতে 3 দিন কেটে গিয়েছিল। হপারের হঠাৎ উধাও হয়ে যাওয়াতে টেলর বুঝে গিয়েছিল তার সঙ্গে কিছু ভুল ঘটেছে। এই জন্য টেলর তার 4 জন বন্ধুকে ডেকে পাহাড়ের দিকে হপারকে খুঁজতে রওনা দেয়।
পথে তারা হপারের গাড়ি না পেলেও একটা ফেলে রাখা বাসের ভেতর হপারের ছোটবেলায় একটি ফ্যামিলি ফটো পায়। টেলরের মনে হয় হয়তো হপার একাই তার পরিবারকে খুঁজতেই পাহাড়ে এসেছে, যারা বহু বছর আগে রহস্যজনকভাবে এখান থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। এর মানে হপার এখনো আশেপাশেই কোথাও আছে, কিন্তু এখনো পর্যন্ত তারা তার কোনো চিহ্ন পায়নি। যখন টেলর এই ব্যাপারটা নিয়ে ভাবছিল, তখনই ফার্বি বাসের পেছনে একটি পুরনো দড়ি খুঁজে পায়। সেই দড়ির পেছন পেছন তারা একটি ফাঁকা গুহার কাছে পৌঁছে যায়। দড়িটা ক্লিফের ধারে গিয়েই ছিঁড়ে গিয়েছিল এবং নিচে কি আছে তা বোঝা কঠিন। তবে তারা নিশ্চিত হতে পারেনি যে হপার নিচে আটকে আছে কিনা। এজন্য ওরা 4 জন নিচে নেমে দেখার সিদ্ধান্ত নেয়। ফার্বি, যার স্বভাবই ছিল ভীতু, এজন্য সে দেখাশোনার জন্য বাইরে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে বাকি 4 জন দড়ি ধরে ক্লিফের নিচে নামতে থাকে। নিচে নামার সময় তারাও একটি বাতাসের দেয়াল পার করে, কিন্তু যেহেতু বাতাসটি কোনো বাধা দেয়নি, তাই তারা এটিকে স্বাভাবিক কোনো প্রাকৃতিক ঘটনা ভেবে উপেক্ষা করে আর নিচের দিকে যেতে থাকে। যখন তারা ক্লিফের নিচে পৌঁছায়, জ্যাকি আর বিবস নামের 2 জন উৎসাহ নিয়ে এক্সপ্লোরেশন শুরু করার প্ল্যান করছিল। ঠিক তখনই গুহার গভীর থেকে একটা ভয়ঙ্কর গর্জন তাদের কানে আসে। শুরুতে জ্যাকি আর বিবস কৌতূহলী হয়ে ওঠে যে গুহার ভিতরে কি থাকতে পারে, কিন্তু তখনই হঠাৎ একটা মানুষের চিৎকার গুহার ভেতর থেকে ভেসে আসছিল এবং তারা বুঝতে পারে এই জায়গাটা মোটেই নিরাপদ নয়। জ্যাকি সাথে সাথে সিদ্ধান্ত নেয় যে উপরের সার্ফেসে ফিরে যাওয়াটাই ভালো হবে, কিন্তু যখন তারা দড়ি ধরে একটু উপরে উঠছিল, দড়িটা হঠাৎ করেই ছিঁড়ে যায়। জ্যাকি নিচে পড়ে যায় এবং তার পা মুচকে যায়। টেলর তাকে সামলানোর চেষ্টা করছিল, কিন্তু সেও তার ব্যালেন্স হারিয়ে ফেলে। এমনকি সে তার নিজের হাতেও ব্যথা পায়। কিন্তু চোটের চেয়েও বড় ব্যাপার ছিল দড়িটা কেন ছিঁড়ে গেল। তাদের দ্বিতীয় দড়িটাও হালকা টানেই ছিঁড়ে গিয়েছিল। প্রথমে টেলরের মনে হয় যে ফার্বি ওদের সঙ্গে হয়তো মজা করছে। রাগে টেলর ফার্বির উপর চিৎকার শুরু করে, কিন্তু অনেকক্ষণ ডাকাডাকি করার পরও ফার্বির দিক থেকে কোনো উত্তর আসেনি। তখন হঠাৎ পাশ থেকে কিছু পড়ার একটা জোরালো শব্দ শোনা যায়। এই শব্দ শুনে সবাই যেন ভয়ে জমে গিয়েছিল। টেলর নিজেকে সামলে নিয়ে দেরি না করে রেডিওতে আবার ফার্বির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, যাতে সে আরেকটা দড়ি নিচে ফেলে দেয়। টেলর অবাক হয়ে গেল যখন সে শুনল তার নিজের গলার আওয়াজ টানেলের ভেতর থেকে প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। সে ভাবে এটা হয়তো কোনো হ্যালুসিনেশন হবে। সে আবার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে রেডিওতে ফার্বির গলা শোনা যায়। সে সাহায্যের জন্য চিৎকার করছিল। এটা শুনে ওরা আরো বেশি চিন্তিত হয়ে যায়। তাই ওরা বুঝতে চেষ্টা করতে থাকে যে আসলে কি ঘটেছে। যাই হোক, ওরা সবাই মিলে ফার্বিকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। যখন তারা একটা খোলা জায়গা দিয়ে যাচ্ছিল, তারা দেখতে পায় গুহার প্রবেশ পথের আলো আঁধারির মধ্যে অদ্ভুতভাবে কখনো তীব্র হয়ে উঠছে, আবার কখনো কমে যাচ্ছে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। ঠিক তখনই কারা নামের মেয়েটির চোখ পড়ে প্রবেশপথের পাশে থাকা একটা জিনিসের ওপর। সে একটা পাথরের ওপরে উঠে গিয়ে একটা পুরনো ছেঁড়া দড়ি দেখতে পায়। তার অবস্থা দেখে নিশ্চিত হওয়া যায় এটা ফারাবিরই দড়ি ছিল। নিচে তাকাতেই তার হৃদয় যেন থমকে যায়, কারণ ফার্বির নিথর দেহ নিচে পড়ে আছে। ওরা ফার্বির এমন মৃত্যু দেখে শোকাহত হয়ে পড়ে। যখন টেলর ছেঁড়া দড়িটা দেখে, তখন তার মনে হয় কেউ ইচ্ছে করে দড়িটা কেটেছে যখন ফার্বি নিচে নামছিল। কিন্তু এই ব্যাপারটা তার বোধগম্য হয়নি, কারণ ফার্বি ছিল স্বভাবতই ভীতু এবং সে কখনো একা নিচে নামতো না, তাকে যতই বলা হোক না কেন। টেলর পুরো বিষয়টা নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছিল। এদিকে ভাগ্যক্রমে ফার্বির রেকর্ডিং ডিভাইসটা তখনও চালু ছিল, তাই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে ফুটেজ দেখা দরকার। কিন্তু যত বেশি ফুটেজ তারা দেখছিল, ততই বেশি বিভ্রান্ত হচ্ছিল। রেকর্ডিংয়ে দেখা যাচ্ছিল যে যখন ওরা গুহার নিচে নেমেছিল, তখন ফার্বির জন্য বাইরে 7 দিন কেটে গিয়েছিল। এই সময়ের মধ্যে ফার্বি হপারের জিপ খুঁজে পায় এবং সে পাহাড়ের নিচে বসানো ইমার্জেন্সি দড়িও খুঁজে বের করে। এই অভিযানের মাঝেই ফার্বি একটি পরিত্যক্ত বাসের ভিতরে একটি পুরানো মধ্যযুগীয় জার্নাল খুঁজে পায়। জার্নালে লেখা ছিল স্প্যানিশ রানী তার স্বামীর জীবন বাঁচাতে ফাউন্টেন অফ ইউথ খুঁজে পেতে একটি অভিযান পাঠিয়েছিলেন। ফাউন্টেন অফ ইউথ হলো যেই ঝর্ণার পানি খেলে অমর হওয়া যায়, কিন্তু রানীর সেই লোকজন গুহার স্থানীয়দের আক্রমণে ভয়ানক ক্ষতির মুখে পড়েছিল। কিছু লোক কোনো মতে পালিয়ে বাঁচে, কিন্তু একটি পুরো সেনাদল রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল। ফার্বির আবিষ্কার এখানেই শেষ হয়নি। সেই সন্ধ্যাবেলায় সে আরেকটি জার্নাল খুঁজে পায়, যেটি ছিল
ছিল হপারের বাবার। সেখানে জানা যায় এক চাঞ্চল্যকর সত্য, হপারের মা বাবাও ফাউন্টেন অফ ইউথ খুঁজতে এসেছিলেন তাদের অসুস্থ মেয়েকে বাঁচানোর জন্য। রেকর্ডিংয়ে এরপর 7 দিনের একটি ফাস্ট ফরওয়ার্ড দেখানো হয়। এই সময়ের মধ্যে ফার্বির খাবার পুরোপুরি শেষ হয়ে যায়, কিন্তু যে 4 জন গুহার নিচে নেমেছিল তাদের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। কোনো উপায় না পেয়ে ফার্বির মনে হয় বাকি সবাই হয়তো মারা গিয়েছে। এদিকে ফার্বির কাছে ম্যানুয়াল গাড়ি চালানোর কোনো বিকল্প ছিল না এবং সে হাজার হাজার কিলোমিটার হেঁটে বাড়ি ফিরতেও পারত না। তাই সে নিজের সব আশা হপারের ফেলে রাখা সেই গাড়ির চাবির উপরেই রেখে দেয়। ফার্বি হপারের দেহ খুঁজে পেতে দড়ি দিয়ে নিচে নামার প্রস্তুতি নিচ্ছিল। তখন গুহার প্রবেশ পথে আলো হঠাৎ করে তীব্রভাবে জ্বলে ওঠে। সেই 4 জনের সামনেই হঠাৎ দড়ি ছিঁড়ে যায় এবং ফার্বি নিচে গিয়ে পড়ে। এসব দেখে ওরা আর সহ্য করতে না পেরে রেকর্ডিং বন্ধ করে দেয়। কিন্তু এখান থেকেই নতুন একটা প্রশ্ন উঠে আসে, তা হলো ওরা মাত্র কয়েক ঘন্টার জন্য গুহায় ছিল, অথচ ফার্বির জন্য 7 দিন কেটে গিয়েছিল। এই প্রশ্নের কোনো উত্তর তাদের কাছে ছিল না, কিন্তু একটা কথা স্পষ্ট ছিল, যা কিছু ঘটছে সবই অদ্ভুত গুহার কারণেই ঘটছে। এখন তাদের সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল এখান থেকে বাঁচতে পারা, কিন্তু এখন আর কারোই দড়ির উপর বিশ্বাস ছিল না। ওদের মধ্যে শুধু কারা ছিল একজন দক্ষ পাহাড় চড়ুয়া। সে ঠিক করে সে উপরে গিয়ে সাহায্য নিয়ে আসবে। কারা যখন উপরে পৌঁছায় তখন সে যা দেখে তাতে তার হৃদয় থমকে যায়। যে ঘন সবুজ জঙ্গল ছিল তা এখন একেবারে নির্জন ও শুষ্ক বিরান ভূমিতে পরিণত হয়েছে। বাতাসে ধুলোমাটি এতটাই ছড়িয়েছিল যে কারা বারবার কাশছিল। যখন সে নিজের স্যাটেলাইট ফোন চেক করে তখন দেখে কোনো সিগন্যাল নেই। ঠিক তখনই তার চোখে পড়ে বিশাল এক বালির ঝড়, যা দ্রুত গতিতে তার দিকে এগিয়ে আসছে। কারা সাথে সাথে আরও উপরে উঠে সিগন্যাল খুঁজে বের করার চেষ্টা করে। সিগন্যাল খুঁজতে খুঁজতে সে যা দেখে তাতে তার হৃদয় কেঁপে উঠেছিল। আকাশে একটি ত্রিভুজাকার গঠন ভেসে বেড়াচ্ছে। পাশাপাশি পৃথিবী ও চাঁদের মধ্যকার দূরত্ব এখন অনেক কম বলে মনে হচ্ছিল। চাঁদের পৃষ্ঠের গর্তগুলো এখন কোনো টেলিস্কোপ ছাড়াই খালি চোখে স্পষ্ট দেখা যাচ্ছিল। ভয় ও উত্তেজনায় কারা আবার গুহার ভেতর দৌড়ে ফিরে আসে। সে নিজের গ্রুপের সামনে সবকিছু বলে দেয় যা সে বাইরে দেখেছিল, কিন্তু ওরা কারার কথা একটুও বিশ্বাস করে না। তাদের মধ্যে কারা তো মাত্র 1 সেকেন্ডের জন্য বাইরে গিয়েছিল এবং তৎক্ষণাৎ সে ফিরে এসেছিল। তাদের কাছে এই গল্প একেবারে অসম্ভব মনে হচ্ছিল। নিরুপায় হয়ে কারা তার মোবাইলে তোলা ভিডিও দেখায়। এটাই সে প্রমাণ হিসেবে রেকর্ড করেছিল। ভিডিও দেখে টেলার হতবাক হয়ে যায় এবং নিজের রেকর্ডিং ডিভাইস কারার হাতে তুলে দেয়। এই ডিভাইস প্রমাণ করে যে কারা সত্যিই মাত্র 1 সেকেন্ডের জন্য বাইরে গিয়েছিল। যখন তারা দুটো রেকর্ডিং মিলিয়ে দেখে তখন সবার সামনে এক অদ্ভুত সত্য বেরিয়ে আসে। গুহার ভেতরের সময় বাইরের তুলনায় অনেক ধীরে চলে। গুহার প্রবেশ পথে আলো ঝলমলে হয়ে ওঠা প্রমাণ করছিল যে বাইরের সূর্য বারবার উঠছে ও ডুবে যাচ্ছে। এই তত্ত্বই ব্যাখ্যা করলো ফার্বির সময়ের ব্যবধান এবং দড়ি কেন ছিঁড়ে গিয়েছিল তা। যখনই ওরা বাইরে ওঠার চেষ্টা করছিল প্রতিটি সেকেন্ডের সাথে বাইরের একটি সম্পূর্ণ দিন কেটে যাচ্ছিল। এত লম্বা সময়ের ঘর্ষণ কোনো দড়ি সহ্য করতে পারত না। ওরা ভাবছিল যে এটা হয়তো ক্যামেরার গ্লিচ হতে পারে, কিন্তু যতক্ষণ সে ফুটেজ দেখছিল ততই তার সন্দেহ বাড়তে থাকলো। সে বুঝতে পারে যে আলো আসলে প্রতিনিয়ত দিক বদলাচ্ছিল, যেন সূর্য এক জায়গায় স্থির না থেকে আকাশে ঘুরে বেড়াচ্ছে। এই অস্বাভাবিকতা প্রমাণ করছিল যে গুহার বাইরের সময় এবং প্রকৃতি একেবারেই স্বাভাবিক ছিল না। ওরা জানতো না যে তাদের আশেপাশে ঠিক কি হচ্ছে। ফার্বির মৃত্যুর দৃশ্য এবং তার উপর অতিরিক্ত আঘাত এটাই প্রমাণ করে যে গুহার মধ্যে কেউ বা কিছু একটা আছে যারা বহিরাগতদের উপস্থিতি সহ্য করতে পারে না। সেই অচেনা আকৃতি এবং দানবের মতো আচরণে সবাই নিশ্চিত হয় যে এরা কেবল মানুষ নয়, হয়তো বহু পুরনো কোনো রহস্যময় শক্তি যারা এই গুহার রক্ষক। এখন তাদের একমাত্র লক্ষ্য ছিল এই ভয়ঙ্কর জায়গা থেকে কোনোভাবে বেঁচে ফেরা। কারা খুবই বিভ্রান্ত ছিল, কিন্তু যখন সে ভিডিওটিকে স্লো করে দেখল তখন তার হুঁশ উড়ে যাওয়ার দশা। ভিডিওতে ফ্লিকরিং সূর্য আসলে হরাইজনের উপরে দেখা যাচ্ছিল এবং প্রতিটি ফ্লিকরিং একটা পুরো বছরের অতিবাহিত হওয়ার সংকেত ছিল। এই হিসাব অনুযায়ী এবং গুহার মধ্যে শুধু 1 ঘন্টা সময়ের ভিত্তিতে পৃথিবীর বাইরে হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গিয়েছিল। এই বিষয়টি বুঝে কারা সম্পূর্ণভাবে হতবাক হয়ে যায়। তার মনে সন্দেহ জাগে যে পৃথিবীতে এখনো মানবিকতা বেঁচে আছে কিনা।
কারা তার গ্রুপের সাথে এই বিষয়টা নিয়েই আলোচনা করছিল। হঠাৎ তখনই একটা উজ্জ্বল নীল রড গুহার প্রবেশদ্বার থেকে নিচে পড়ে মাটিতে ঢুকে যায়। এরপরই প্রবেশদ্বারে একটি অদ্ভুত মানুষ দেখা যায়। সে একটি মুখোশ পরেছিল এবং তার উচ্চতা প্রায় 10 ফুট ছিল। তাকে দেখে ওরা অনেকটাই ভয় পায় এবং বুঝতে পারে না যে এটি মানুষ না অন্য কিছু। সেই মানুষটি শুধু চুপচাপ তাদের দিকে তাকিয়েছিল, সে কোনো কথাই বলছিল না। ঠিক তখন পিছন থেকে একজন বন্য মানুষ তার উপর আক্রমণ করে, কিন্তু তার বড় আকার এবং ভিন্ন প্রযুক্তির ব্যবহার করে সেই মানুষটি সহজে তাকে পরাজিত করে আর মাটিতে চেপে ধরে। সেই মানুষটিকে পরাজিত করার পর দৈত্যটি ওদের দিকে তাকায়, কিন্তু এখনও সে কিছুই বলেনি। এটা দেখে ওরা আরো বেশি ভীত হয়ে যায়। টেইলর বুঝতে পারেনি যে দৈত্যটা তাদের বন্ধু নাকি শত্রু, তাই ওরা সেখান থেকে পালিয়ে যাওয়াই ভালো মনে করে। তবে তারা জানতো না যে প্রকৃত বিপদ গুহার আরো গভীরে লুকানো আছে। একটি পাথরের সুড়ঙ্গ পার করে ওরা একটি খোলা স্থানে পৌঁছায়, কিন্তু তাদের শান্তি কেবলমাত্র এক মুহূর্তের জন্যই ছিল, কারণ পরবর্তী দৃশ্য দেখে তাদের হৃদয় কাঁপতে শুরু করে। কারণ তারা মাটিতে একটি তাজা লাশ দেখতে পায়। সেই শরীর এখনো গরম ছিল, যেন তার মৃত্যু মাত্র 2 মিনিট আগে হয়েছে। জ্যাকি তার মুখ দেখে এবং তৎক্ষণাৎ চেনা গেল যে সে হপারের মা ছিল, যিনি 40 বছর ধরে নিখোঁজ ছিলেন। তার পাশেই হপারের বাবার লাশও পড়েছিল। ওরা এই বিষয়টি বুঝতে চেষ্টা করছিল যে তাদের মৃত্যু কিভাবে হয়েছে। তখন তাদের চোখে পড়ে একদল বন্য মানুষের দিকে, যারা একটি কাউবয়ের দেহ থেকে জিনিসপত্র লুট করছে। টেইলর তৎক্ষণাৎ বুঝে যায় এই লোকগুলোই হতে পারে যারা ফারাবিকে হত্যা করেছিল। টেইলর ধীরে ধীরে ওর বন্ধুদের বলে যে তারা চুপচাপ আরেকটি সুড়ঙ্গের পথ দিয়ে বেরিয়ে যাক, কিন্তু তখনই সেই বন্য মানুষদের মধ্যে একজন তাদের দিকে নজর দিয়ে ফেলে। ওরা বুঝতে পারে যে তারা বন্য মানুষদের হাত থেকে বেঁচে যেতে পারবে না। টেইলর সিদ্ধান্ত নেয় সেই ওই মানুষগুলোর সাথে লড়াই করবে, যাতে অন্যরা পালাতে পারে। কিছু সময় ধরে লড়াই হলো, কিন্তু তারপর বন্য মানুষেরা টেইলরকে অচেতন করে দেয়। ততক্ষণে কারা এবং বাকি 2 জন একটি সুড়ঙ্গের মধ্যে লুকিয়ে পড়েছিল। যখন বন্য মানুষগুলো চলে যায়, তখন কারা টেইলরকে দেখতে ফিরে আসে এবং তাকে খুব খারাপ অবস্থায় আঘাতপ্রাপ্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। ঠিক তখনই সেই দৈত্যাকৃতির মানুষটি ওদের দিকে আবারও ফিরে আসে। কারার হৃদয়ে ভয় থেকে তীব্রভাবে ধুকপুক করতে শুরু করে, কিন্তু সেই মানুষটি আগের মতোই শুধু তাদের দিকে তাকিয়েই ছিল। দেখা গেল সে শুধু পাশের পুকুর থেকে পানি ভরে ফিরে যাচ্ছে। কারার চোখের অস্ত্র দেখে দৈত্যটা হঠাৎ থেমে গিয়ে ওদের দিকে চলে আসে। সে কারাকে ধীরে ধীরে পাশে সরিয়ে দিয়ে টেইলরের অচেতন দেহটি তুলে নেয়। তারপর দৈত্যটা টেইলরকে পানি ভর্তি পুকুরে নিয়ে গিয়ে ডুবিয়ে দেয়। কারার মনে হচ্ছিল যে দৈত্যটা টেইলরের ক্ষতি করছে। সে তাকে থামানোর জন্য এগিয়ে যায়, কিন্তু দৈত্য তার আতঙ্ক দেখে নিজের হাত দিয়ে ইশারা করে বোঝায়, যেন বলছে যে সবকিছু তো ঠিক আছে, শান্ত থাকো। কিন্তু ঠিক তখনই বন্য মানুষগুলো আবার ফিরে আসে, হাতে মশাল দিয়ে, এবং তারা হুমকি দিতে শুরু করে যে এখান থেকে চলে যাও। দৈত্যাকৃতির মানুষটি তাদের হুমকিকে উপেক্ষা করে। এক বন্য মানুষকে শক্তি দিয়ে সে একটা মুষ্টি মেরে দেয়। সেই সময় টেইলর হঠাৎই হুঁশ ফিরে আসে, কিন্তু টেইলর জানতো না যে দৈত্যটা তার জীবন বাঁচিয়েছে। দৈত্যকে বন্য মানুষের সাথে লড়তে দেখে টেইলর মনে করে এটাই বুঝি পালানোর সঠিক সময়। তবে এই ঝগড়ার মধ্যে এক বন্য মানুষ ভুলবশত দৈত্যটার মুখোশ ছিঁড়ে ফেলে। মুখোশ পড়ে যাওয়ার সাথে সাথে দৈত্যাকৃতির মানুষটির শ্বাস নেওয়া কঠিন হয়ে যাচ্ছিল, কারণ সে পৃথিবীর বাতাসে শ্বাস নিতে পারছিল না। সে বুঝতে পারে যে তার কাছে আর বেশি সময় নেই। দৈত্যটা তার উন্নত প্রযুক্তি ব্যবহার করে বন্য মানুষগুলোকে মাটিতে ফেলে দেয়, তাদের নড়াচড়া থামিয়ে দিয়েছিল, কিন্তু শ্বাসকষ্টের কারণে দৈত্য নিজেও পড়ে যায়। এটি দেখে টেইলর অবশেষে বুঝতে পারে দৈত্যাকৃতির মানুষটি তাদের সাহায্যই করছিল। টেইলর তাড়াতাড়ি দৈত্যাকৃতির মানুষটির মুখোশটি তুলে নিয়ে তাকে ফেরত দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। তার শুটের সমস্ত অক্সিজেন লিক হয়ে গিয়েছিল। দৈত্যটা তার জীবনের শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছিল। কারা দৈত্যকে জিজ্ঞেস করে বাইরের পৃথিবী কেমন। সরাসরি উত্তর দেওয়ার বদলে দৈত্যটি একটি ডিভাইস ব্যবহার করে ওদের মুখে স্ক্যান করতে শুরু করে। সেই ডিভাইসে শুধুমাত্র মিসিং পার্সনের নোটিশগুলো দেখা যাচ্ছিল, কোনো রেকর্ডে বর্তমান বছরের উল্লেখ ছিল না। কারা আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করে, কিন্তু দৈত্য তার বাকি শক্তি ব্যবহার করে মানব ইতিহাসের একটি প্রজেকশন অ্যাক্টিভেট করে দেয়। ওরা বুঝতে পারে যে ওদের নিখোঁজ হওয়ার পর 1000 বছর পর পৃথিবীর পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে অক্সিজেন লেভেলগুলি কমে যাওয়ার কারণে গাছপালা এবং পশু পাখির ব্যাপক বিলুপ্তি হয়ে গিয়েছিল। মানব জাতিকে বাঁচানোর জন্য যা কিছু বেঁচে ছিল তাদের রক্ষার জন্য
একটা ত্রিভুজাকৃতির লাইট স্পেসশিপ ব্যবহার করা হয় এবং সবাই মঙ্গলে বসবাস শুরু করেছিল। পরিকল্পনা ছিল যে ইকোসিস্টেম পুনরুদ্ধার হওয়ার পর তারা পৃথিবীতে ফিরে আসবে। এই সত্য জানার পর টেইলর এবং তার গ্রুপ বুঝতে পারে এখন তাদের মানব সভ্যতার সাথে সমস্ত সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়ে গিয়েছে। যদি তারা কোনোভাবে মাটির উপরে পৌঁছেও যায় তবুও তাদের পুরনো জীবন আর ফিরে আসবে না। টেইলরের হাতে একটি ছোট্ট আশা এসেছে। যখন সে হপারের ফেলে যাওয়া ব্যাকপ্যাকটি দেখতে পায় তার মনে পড়ে কেন তারা গুহায় এসেছিল। টেইলর সিদ্ধান্ত নেয় এখন হপারকে খুঁজে বের করবে। সে একটা মৃতদেহ থেকে একটি পুরনো রিভলভার তুলে নেয় এবং গুহার গভীরে চলে যায়। এক জায়গায় রাস্তা দুটি ভাগ হয়ে গিয়েছিল। সেখানে টেইলর মাটিতে গ্লো স্টিক দিয়ে তৈরি একটি পথ দেখতে পায়। সে মনে করে হপারই এটা করেছে। এই স্টিকগুলো সে হয়তো রেখেছিল যাতে পথটি ভুলে না যায়। স্টিকগুলো অনুসরণ করে টেইলর একটি জায়গায় পৌঁছায় যেখানে সে একটি আদিবাসীকে দেখতে পায় যে তার মৃত মার জন্য চামড়ার বোতলে করে পানি নিয়ে যাচ্ছিল। টেইলর চারপাশে দেখতে পায় সেখানে বন্য মানুষের অনেক দেহ পড়েছিল, সবই গুলির ক্ষত নিয়ে। এটা পরিষ্কার ছিল যে হপার এই বন্য মানুষের সাথে লড়াই করেছে এবং মনে হচ্ছিল সে এখনো জীবিত আছে। টেইলর সেই বন্য মানুষটিকে উপেক্ষা করে গুহার ভেতরে আরও এগিয়ে যায়। কিছুটা পথ এগোনোর পর টেইলর একটি কোণায় পৌঁছায় যেখানে সে হপারকে অচেতন পড়ে থাকতে দেখে। টেইলর যতই চিৎকার করে হপার কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে কিছু একটার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। টেইলর কৌতূহল নিয়ে উপরে তাকায় এবং যা দেখল তাতে তার চেতনাই হারিয়ে যায়। একটা নীল ব্যারিয়ার পথ বন্ধ করে রেখেছিল এবং তার পেছনে একটি গুহা দেখা যাচ্ছিল। ব্যারিয়ারের ওপারে সে একটি বন্য মানুষকে দেখতে পায় যে একটি ছোট মেয়ের পিছনে দৌড়াচ্ছিল। হপার টেইলরের বিভ্রান্ত মুখ দেখে জানায় ওই মেয়েটি আসলে আমার বোন। তারপর হপার জানায় যে গুহার ভেতর সবাই খুব ধীরে চলে। বাইরে থেকে দেখলে সেটা পুরোপুরি জমে গেছে মনে হতো, যেন সময় সেখানেই থমে গিয়েছে। হপার জানায় যে এটা তো শুধু শুরু, আসল রহস্য তো সেই গুহার ভেতরে লুকানো ছিল। গুহার ভেতরে এক অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছিল। কিছু মিডিভিয়াল যুগের সৈনিক বন্য মানুষের এক দলকে সঙ্গে নিয়ে লড়াই করছিল। সম্ভবত তারা ছিল স্প্যানিশ রানীর হারিয়ে যাওয়া সেই সেনাবাহিনীর সদস্য। বাইরের দুনিয়ায় শতাব্দী কেটে গিয়েছে, কিন্তু গুহার ভেতরে এই যুদ্ধ যেন ঠিক তখনই শুরু হয়েছে। ভেতরে সবাই এত ধীরে চলছিল যে সেটা বোঝাই মুশকিল ছিল। টেইলর হপারের বোনকে বাঁচানোর জন্য সেই ব্যারিয়ারের দিকে এগোতে থাকে, কিন্তু হপার সাথে সাথেই তাকে থামিয়ে দেয়। হপার টেইলরকে সতর্ক করে যদি সে এক মুহূর্তের জন্যও গুহার ভেতরে প্রবেশ করে তবে যতক্ষণে সে ফিরে আসবে বাইরের সব মানুষ হয়তো ততক্ষণে মরে যাবে। তাদের হাতে একটাই উপায় ছিল, যত দ্রুত সম্ভব গুহা থেকে বেরিয়ে যাওয়া। টেইলর দ্বিধা নিয়ে হপারের কথা মেনে নেয় এবং তাকে বাইরে বের করে আনার চেষ্টা করে, কিন্তু হপারের বুকে একটি তীর বেঁধেছিল যার কারণে তাকে উঠানো খুব কষ্ট হচ্ছিল। ঠিক তখনই সেই মেয়েটি যে বন্য মানুষের উপর জাদুর পানি ঢেলেছিল তার প্রভাবে তারা একে একে সবাই জেগে উঠতে শুরু করে। এখন এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে যদি কিছু করা না হয় তাহলে তাদের মধ্যে কেউই আর বাঁচবে না। এই অবস্থাটা বুঝে হপার টেইলরের কাছে রিভলভার চায়। সে জানায় সে তার শেষ শক্তিটুকু ব্যবহার করবে যাতে বাকিদের পালাতে সময় পাওয়া যায়। হপার চিৎকার করে টেইলরকে বলে পালাও যতক্ষণ হাতে সময় আছে। তার এই সতর্কবার্তা শুনে পুরো গ্রুপ এক মুহূর্তও না দাঁড়িয়ে টানেলের দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু যখন তারা ফাঁকা জায়গাটায় এসে পৌঁছায় তখন দেখতে পায় যে উজ্জ্বল সাদা আলোটা এখন বদলে এক ধরনের স্থির সবুজ আলোর মতো ঝলমল করছে। সবাই বিভ্রান্ত হয়ে যায়, কিন্তু সময় খুব কম ছিল। তারা দ্রুত দৌড়ানো শুরু করে। সেখানে পৌঁছে তারা দেখতে পায় এন্ট্রান্স এখন এক চকচকে সবুজ তরলে ঢেকে গিয়েছে। নিচে বন্য মানুষগুলো তাকিয়েছিল। সমস্ত পরিস্থিতি বুঝে কারা ধীরে ধীরে হাত বাড়িয়ে সেই তরলে ঢুকিয়ে দেয়, কিন্তু যেই সে তরলে স্পর্শ করে এক অজানা প্রাণী তাকে জোরে টেনে ভেতরে নিয়ে যায়। কারা তার সমস্ত শক্তি দিয়ে লড়াই করে এবং মাথা ঠেলে আবার মাটির উপরে উঠে আসে, ঠিক সেই এন্ট্রান্সের পাশে যেখানে টেইলর তার হাত ধরে তাকে টেনে তুলেছিল। নিচে তখন বন্য মানুষদের নিয়ে তার ঝলমলে কয়েকটা বোতামগুলোর দিকে তাকিয়েছিল। হঠাৎই সে একটা বোতাম চেপে দেয়, যার ফলে টেইলর ও বাকিদের ভারসাম্য নষ্ট হয়ে তারা পড়ে যেতে থাকে। এই বিশৃঙ্খলার মাঝে কারা পুরোপুরি পুলের ভেতরে চলে যায়, কিন্তু আশ্চর্যের বিষয় ছিল
পুলের ভেতর যে প্রাণী ছিল সে কারাকে কোনো ক্ষতিই করে না, বরং তার মুখে একটি অক্সিজেন মাস্ক পরিয়ে দেয়। কারার দৃষ্টিকোণ থেকে দেখলে টেলর ও বাকিরা একদম স্থির দেখাচ্ছিল, যেন সময় সেখানে থমকে গিয়েছে। ঠিক তখনই পুল থেকে 3টি ইলেকট্রনিক টেন্টাকল বেরিয়ে আসে এবং বিদ্যুতের গতিতে গুহার ভিতরে ছুটে যায়। টেন্টাকলগুলো টেলর এবং তার দলকে ধরে ফেলে, শক্ত করে বেঁধে ফেলে এবং বাতাসে তুলে নেয়। নিচে দাঁড়িয়ে থাকা বন্য মানুষগুলো অবাক চোখে এই সব কিছু দেখছিল। কারা হঠাৎ করে আবার এন্ট্রান্সে ফিরে আসে এবং টেলর ও বাকিদের গাইড করতে থাকে যেন তারা শ্বাসরোধ করে রাখে। এরপর একে একে কারা সবাইকে পানির নিচে টেনে নেয়। নিচে দাঁড়িয়ে থাকা বন্য মানুষগুলো বিস্ময়ের সাথে তাদের দিকেই তাকিয়েছিল, কিন্তু তাদের প্রতিক্রিয়া দেখানোর সময় ছিল না। মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই আরও টেন্টাকল গুহার ভেতরে ঢুকে পড়ে, কিন্তু এবার তারা বন্য মানুষদের উপেক্ষা করে টানেলের ভেতর বিদ্যুতের গতিতে অনুসন্ধান শুরু করে, যেন তারা কিছু একটা খুঁজছে। হঠাৎ দৃশ্য পাল্টে যায় এবং দেখা যায় ফার্বি হঠাৎ এক পানির পুলে জ্ঞান ফিরে পাচ্ছে। সে চারপাশে তাকিয়ে দেখে তার কাছে সবকিছু অদ্ভুত লাগছিল। তার সামনে একটা জানালা দিয়ে পৃথিবীকে ছোট হতে দেখা যাচ্ছিল, যেন সে মহাকাশে যাচ্ছে। ফার্বি বুঝতে চেষ্টা করছিল সে কি দেখছে। ঠিক তখনই হপার হঠাৎ করে পানির বাইরে উঠে আসে। দুজন একে অপরকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু কিছু বলার সুযোগ পাওয়ার আগেই টেলর ও বাকিরাও সেখানে পৌঁছে যায়। তাদের গায়ে ছিল নতুন ইউনিফর্ম। হপারের বাবা এবং তার বোনকেও সেই জাদুকরী পানির মাধ্যমে বাঁচিয়ে ফেলা হয়েছিল। অর্থাৎ সেই জাদুকরী পানির ছোঁয়ায় সবাই নতুন করে জীবন ফিরে পেয়েছে। এবার পৃথিবীর নিচের রহস্য পেরিয়ে তারা এখন এগিয়ে চলেছে এক অজানা ভবিষ্যতের পথে। আর এই ছিল হারিয়ে যাওয়া মানুষদের এক অজানা ভবিষ্যতের পথের শেষ অধ্যায়। হয়তো বসবাসের অযোগ্য এই পৃথিবী ছেড়ে তারা বহুদূরে মহাকাশে কোথাও হারিয়ে যাচ্ছে, হয়তো তারা সেখানে বেঁচে থাকবে। তো এই ছিল আজকের গল্প। কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হবে আবারও কোনো রহস্যময় গল্প নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।